জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। কিন্তু দায়মুক্তি বিষয়টা আসলে কি, কেনই বা এর প্রয়োজন পড়ল, এ নিয়েই আজকের বিশ্লেষণ। রয়েছি আমি আবদুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 2024 সালে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেখানে যারা অংশ নিয়েছেন, অর্থাৎ জুলাই যোদ্ধাদের দায়মুক্তির কথা বলা হচ্ছে। এই দায়মুক্তি বিষয়টা আসলে কি, একটু যদি বলতেন। সরকার একটা আইন করার উদ্যোগ নিয়েছে, অধ্যাদেশ করবে, সেটা বলা হচ্ছে দায়মুক্তি এবং আইনি সুরক্ষার জন্য। এই অধ্যাদেশ যদি করা হয় তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানকালে যে সকল ঘটনা ঘটেছে, দেখেন আপনার মেট্রো রেলের কম্পার্টমেন্টে আগুন দেওয়া, মানে স্টেশনে আগুন দেওয়া হয়েছিল, বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছিল, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ যেমন গুলি করেছে সাধারণ মানুষের দিকে, বিক্ষোভকারীদের দিকে গুলি করেছে, ছাত্র জনতার দিকে গুলি করেছে, সেরকম পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এখন একটা আইন করে এই ঘটনাবলীর সঙ্গে যারা ছিলেন, আন্দোলনে যারা ছিলেন, তাদের এই ঘটনাগুলো থেকে দায়মুক্তি দেওয়া এবং আইনি সুরক্ষা দেওয়া, সেটাই এই সরকার বলছে যে সেরকম একটা আইন করা হবে। এই সময়ে এসে দায়মুক্তির প্রয়োজন কেন পড়ল? মানে যে কোনো ঘটনার পরেই, মানে গণঅভ্যুত্থান অথবা কোনো যুদ্ধের পরেই এ ধরনের দায়মুক্তি দেওয়ার নজির আছে। যারা যুদ্ধে জয়ী হন অথবা গণঅভ্যুত্থানে একটা স্বৈরাচারী সরকার পতন ঘটানোর পরে কখনো যদি এরকম হয় যে এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের বিপক্ষরা ক্ষমতায় এসেছে বা তারা শক্তিশালী হয়েছে, তখন এদেরকে বিচার করার একটা ক্যাঙ্গারু কোর্ট বা যে কোনো আদালতের মাধ্যমে বিচার করে তাদেরকে মানে দণ্ড দেওয়ার আশঙ্কা থাকে। সে কারণে একটা দায়মুক্তি দেওয়ার দাবি কিন্তু ছিল। শুরু থেকেই বলা হচ্ছিল যে দায়মুক্তি দেওয়া প্রয়োজন, যে কারণে গত বছর 5 আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র জারি হলো, সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমি কোট আনকোট পড়ি, বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে তাদেরকে যাতে এই সুরক্ষাটা দেওয়া হয়। তারপরে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে এই দাবিটা আবার জোরালো হচ্ছে দুটো ঘটনায়। একটা হলো হবিগঞ্জে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি থানায় গিয়ে বলছিলেন যে একজন পুলিশকে তারাই হত্যা করেছেন, তারাই পুড়িয়ে দিয়েছেন, এবং তা একজন আসামিকে যিনি তাদের সঙ্গী, তাদেরকে ছেড়ে দিতে হবে পুলিশকে। তারপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরেই এই আন্দোলনটা কিন্তু হয়, যেমন ঢাকায় একটা আন্দোলন হয়, ওখানে আন্দোলন হয়। তারপরে এসছে যে গাজীপুরে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি জুলাই যোদ্ধা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল চাঁদাবাজির মামলায়। তার প্রসঙ্গটা আবার সামনে আসে। ওনাকে কিন্তু 11 দিন আগে গ্রেপ্তার করা হয়েছিল, পরে ওনাকে জামিন দেওয়া হয় এবং ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা তাকেও জামিন দেওয়া হয়। এই ফাঁকে আপনার মাঝে 4 জানুয়ারি আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা 3 দফা দাবি পেশ করে, যার মধ্যে একটা দাবি ছিল যে 1 জুলাই থেকে 8 মার্চ পর্যন্ত, 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 2024 সালের ওই সময়টায় যে ঘটনাবলী ঘটেছে অভ্যুত্থান কেন্দ্রিক, সেগুলোর জন্য জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে হবে। তারপরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল একটা সভা হয়, সেখানে সেই সভাটা হলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। ওই সভায় এই বিষয়টি আলোচনা হয়। সভার বিষয়ে আমরা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কি সিদ্ধান্ত হয়েছে। উনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সৈনিকেরা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসনমুক্ত করেছে, তারা অবশ্যই দায়মুক্তির অধিকার রাখে। আমরা আগে থেকেই এ বিষয়ে কাজ করছি, এটা তিনি বলেছেন। যে উনি আরও বলেছেন যে আরব বসন্ত বা সমসাময়িক কালে বিপ্লব ও গণ অভ্যুত্থানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর যেসব দেশে এ ধরনের দায়মুক্তি আইন হয়েছে, সেসব দেশে অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে তারা এরকম একটা আইন করবেন। বাংলাদেশের অভিজ্ঞতাও তারা বিবেচনায় নেবেন। দায়মুক্তির মধ্যে কি কি পড়ে আসলে যদি বলতেন।
দেখেন, এই আইনটাই কি থাকবে সেটা তো আমরা জানি না। এই আইনের খসড়া করার জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। আইন মন্ত্রণালয় খসড়া করবে, তারপর বিস্তারিত জানা যাবে এটার ভিতরে কি থাকে। কিন্তু সাধারণত দায়মুক্তির ক্ষেত্রে আপনার যেটা হয় যে মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধারা আপনার পাকিস্তানি সেনা বা তাদের দোসরদেরকে হত্যা করেছে, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় তারা হামলা করেছে মুক্তিযুদ্ধের স্বার্থে, ব্রিজ সেতু উড়িয়ে দিয়েছে। তো এইগুলোর সাধারণত দায়মুক্তি দেওয়া হয়, কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধ তো আর দায়মুক্তির আওতায় পড়েন না। আপনি হবিগঞ্জ আর গাজীপুরের ঘটনাটা বলছিলেন। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার গাজীপুরে একজন নারী জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে দায়মুক্তির সম্পর্ক কী? হবিগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, উনি থানায় গিয়ে ওসির সামনে বসে দলবল নিয়ে বলেছেন যে তারা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছেন, তারা থানা জ্বালিয়ে দিয়েছিলেন, এইসব বলে তাদের একজন ঘনিষ্ঠকে ছাড়িয়ে নেওয়ার জন্য, যিনি আগে সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন কিন্তু পরে উনি জুলাই অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, সেরকম একজন নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করেন। তো ওনাকে ছেড়ে দেওয়া হয়। পরে দেখা যায় পুলিশ হলো গিয়ে এই যে মাহাদি সাহেবকে ওনাকে গ্রেপ্তার করেছেন। ওনাকে গ্রেপ্তার করার যে মামলাটি দেওয়া হয়েছিল সেটি হলো সরকারি কাজে বাধা দান। আবার গাজীপুরে যে নারী জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছিল, ওটা একটা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বলা হচ্ছে যে চাঁদাবাজির মামলাটা আসলে সঠিক নয়, এটা একটা মিথ্যা মামলা। এখন প্রশ্ন হলো যে মিথ্যা মামলা হলে পুলিশ অনুসন্ধান করে দেখে তদন্ত করে যদি প্রমাণ পায় প্রাথমিকভাবে, তারপর আইনি পদক্ষেপ বা তাকে গ্রেপ্তার করার পর, কিন্তু দেখা গেল তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। আবার মেহেদীর ক্ষেত্রে ওটার সাথে কিন্তু জুলাই অভ্যুত্থানের সম্পর্ক নেই। উনি জুলাই অভ্যুত্থানের ঘটনার কথা বলে আসামিকে ছাড়ানোর জন্য চাপ দিয়ে দিয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সরকারি কাজে বাধা দান। এখন এই ধরনের ঘটনাগুলো এই দায়মুক্তি আইনের অধীনে পড়ার কথা নয়, কারণ এগুলো হলো ব্যক্তিগত বিষয়। তো সেটা দেখা যাবে, আসলে আগেই বলেছি যে খসড়ায় কি আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করি, অতীতে কি এরকম দায়মুক্তির ঘটনা আগে কখনো ঘটেছিল? হ্যাঁ, দায়মুক্তি দেওয়া হয়েছে। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলি ঘটেছে সেটার জন্য একটা অধ্যাদেশ হয়েছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হয়েছে 1971 সালের মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, এবং আইন শৃঙ্খলা রিস্টোর করার জন্য আরও কয়েক মাসের জন্য দায়মুক্তি দেওয়া হয়েছিল। আরেকটা হলো আপনার শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে তার যারা হত্যাকারী ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2002 সালে অপারেশন ক্লিন হার্ট নামে একটা ঘটনা ঘটে, কিন্তু আপনি জানেন যে তখন একটা যৌথ বাহিনীর অভিযান হয়েছিল, ওই অভিযানে মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেখানে দায়মুক্তি দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে প্রজেক্ট অনুমোদন দেওয়ার জন্য দরপত্র ছাড়া দায়মুক্তি আইন করা হয়েছিল। এই বিষয়গুলোই এখন পর্যন্ত দায়মুক্তির বিষয় আছে বাংলাদেশে। আপনি বলছিলেন যে অতীতে আগে বেশ কয়েকটি দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইন আসলে কতটুকু কাজে দিয়েছিল কিংবা কতটুকু কাজে দেয়? দেখেন, আসলে বাংলাদেশের অভিজ্ঞতা বলে যে ক্ষমতা পরিবর্তিত হয়েছে কিনা। যেমন আমরা দেখলাম যে 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের যে দায়মুক্তি দেওয়া হয়েছিল, সেই আইন বাতিল করে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার করেছে। এখন এটা নির্ভর করে, যেমন বিদ্যুৎ খাতে যে দায়মুক্তি দেওয়া হয়েছে, সেই দায়মুক্তি আইন রহিত করে সরকার রহিত করে দিয়েছে। তো এরকম সরকার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তনের পরে কিন্তু আমাদের দেশে এইসব আইন আমরা অতীতে দেখেছি যে আপনার পাল্টে ফেলা হয়, রহিত করা হয় এবং বিচার করা হয়। জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এটা একটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার আইন বদলে, আইন রহিত করে আপনি বিচার করবেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ হলো গণ অভ্যুত্থানের ক্ষেত্রে, 90-এর গণ অভ্যুত্থানে অনেক কিছু ঘটেছে, গণ অভ্যুত্থানে এগুলো হবেই। এটা আসলে আইন দিয়ে কতটুকু কার্যকর না রাজনৈতিক
ঐক্য রাজনৈতিক সমঝোতা দরকার, সেই বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে মনে হয়। রাজনৈতিক সমঝোতা যদি থাকে দলগুলোর মধ্যে যে এটা আসলে ঠিক না, এবং জনমানসে যদি এই জনপরিসরে যদি এটা শক্তিশালী থাকে যে এটার বিচার করা যাবে না, তাহলে আসলে ক্ষমতা বদলালেও এটা বিচার করা যাবে না। কিন্তু শুধু আইন দিয়ে আসলে এটা সুরক্ষিত হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ এরকম নানা বিষয়ের বিশ্লেষণ আমরা প্রতিনিয়তই করব, প্রতিনিয়তই আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।